হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পিন শেখ মাহিম। আজকে আমি বিপিএল মিউজিক ফেস্ট 2025-এর কনসার্ট বা মিউজিক ফেস্ট এটাতে আমি এসে পড়েছি এবং লাস্ট মুহূর্তে যখন একটা টিকেটের একটা ড্রপ দেয় না, যখন 2500 টাকার টিকেট 500 টাকায় দেয়, তখন আমি ভাবলাম যে কিনেই ফেলি শেষমেশ। আর নেক্সট আরেকটা কনসার্টের ভিডিও আসতে পারে, সেটার জন্য সাবস্ক্রাইব করে থাকেন। এবং এই বিপিএল মিউজিক ফেস্টের কনসার্টের মধ্যে আমি গিয়েছি, কি কি দেখছি, কি কি দেখি না, কি কি সমস্যায় ভুগছি অ্যাজ এ অডিয়েন্স, সেগুলি আমি শেয়ার করব। এবং দেখতে খুব ভালো লাগে যখন ওরা দিছে, কিন্তু পিছনে অনেক সমস্যা হয়েছে, যেটার কারণে ওরা কিন্তু লাইভ ডিলিট করে দিয়েছিল। বিপিএল মিউজিক ফেস্টের যে লাইভ করা হয়েছে, এটা ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় করছে, কিন্তু লাইভ শেষে কিন্তু এগুলো ডিলিট করে দিচ্ছে। এগুলো আপনার ইউটিউবে গিয়ে অফিসিয়াল ফেসবুক পেজ বা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবেন না, কারণ এটার পিছনে অনেক ঝামেলা হয়েছে। কি কি ঝামেলা হয়েছে ওগুলো আমি বলবো। এবং অডিয়েন্সরা একসময় বোতল ফিকা মারছে স্টেজের দিকে বা মাঠের দিকে, কি কারণে এটাও বলবো, দেখতে থাকুন শেষ পর্যন্ত। ফার্স্ট অফ অল, ঘর থেকে বের হয়ে সোজা মেট্রো রেলের জন্য রওনা দিতে, মেট্রো থেকে আমি সোজা মিরপুর 10-এ নামি। মিরপুর 10 থেকে জাস্ট 3-4 মিনিট দৌড়ানোর পর মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে আসি। পরে আমি পরে বুঝলাম এটা স্টেডিয়াম না, এটা ন্যাশনাল সুইমিং পুল, যেটা আমি শ্যুট করতেছি। পরে সুইমিং পুলের পাশ দিয়ে দেখি একটা গলি গেছে, ওদিক দিয়ে দেখি অনেকে হাইটে হেঁটে যেতেছে। আমি মনে করছি তার অডিয়েন্স। তো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মার্কেট লেখা, পাশে দেখি সিকিউরিটি গার্ডদের অনেকগুলি বাস। তো আমি মনে করছি এটাই মনে অডিয়েন্সের যাওয়ার রাস্তা, এখন যাওয়ার কোনো রাস্তা নেই। পরে গিয়ে দেখি যে ওইটা সোজা যে আপনার মাঠ আছে, মাঠের একদম ডিরেক্ট মাঠে, একদম প্রেসরা যেদিক দিয়ে ঢুকে সেদিক দিয়ে না, একদম ডিরেক্ট মাঠ, একদম ডিরেক্ট মাঠে আমি চলে গেছিলাম প্রায়। পরে সিকিউরিটি গার্ড বলছে, আপনি তো অডিয়েন্স, আপনি যেতে পারবেন না ভিতরে। এবং এর মাঝখানে আমার 11টা বাজে যায়, আমি টিকিট নিয়ে ফেলি। টিকিটটা নিতে অনেক কষ্ট হয়েছে, আমি ঠিক জানতাম না কোথায়। দেন বিসিবি ভবনের সামনে এসে গেট নাম্বার 2, বিসিবি ভবনের যে গেটটা, সেটার সামনে এই যে জিনিসটা 2011 মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যে হয়েছিল, আমি ঠিক খুব ছোট ছিলাম এই সময়কালে। এটা আমি মনে হয় সে সময়কালে টিভিতে দেখছিলাম। আর এগুলো সে সময়কালেই বানানো হয়েছিল, এগুলো সব রং করে হইতেছে। এবং যে সাংবাদিকরা এই বিপিএল রে কোনো না কোনো সময় পচাইতো, সেই সাংবাদিকেরা এখন ভিড় জমা এগুলা শ্যুট করতেছিল আমার সামনে, বলতেছিল বিপিএল এর এরকম অনুষ্ঠান তারা কখনো দেখে নেই, ব্লা ব্লা ব্লা, লাইভে আসছে বলতেছে। এবং বলার পর 2 মিনিট পরে তারা হেডফোন লাগায় নিজেদের লাইভেই নিজেরা দেখতেছে এবং নিজেরাই হাসতেছে, তারা কি বললো, কি বলছে, কি বলে নাই। তারপর আমি দেখি যে রাস্তা 1 মিনিটের জন্য বন্ধ হইলো, প্রায় 3-4 ট্রাক পুলিশ নামলো, সব দেখলাম মাঠের দিকে যেতেছে, সব মাঠের ভিতরে ঢুকতেছে। এবং আমি শ্যুট করতেছি, আমার দিকে একজন তাকাইলো, আসার চেষ্টা করছে, আর কথা বলে নাই, তারপর চলে গেছে। আমি সাংবাদিকটা খুব ভালোভাবে চিনি, সে একজন সিনিয়র রিপোর্টার সময় টেলিভিশনের। তো তারা নিয়ে একটু ভিডিও করলাম। এবং আমার কোনো কাজ ছিল না, 11টা থেকে 2:30 পর্যন্ত আমার কি করব। তো আমি ভাবলাম কোন জায়গাটায় সবচেয়ে মজার জিনিস পাওয়া যায়, কই, বিসিবি ভবনের সামনে, বেসিক্যালি গেট নাম্বার 2, মেটাল গেট, ভিআইপি যেটা, ওইটার সামনে চুপচাপ দাঁড়ায় আছে। কিছুক্ষণ পর দেখি রাস্তার ভিতরে কোনো গাড়ি ঘোড়া নেই। বুঝলাম যে 2 পাশের রাস্তায় বন্ধ করে দিয়েছে। এবং ওই পাশে গিয়েও দেখি যে রাস্তা বন্ধ। আশপাশে দেখি বিসিবির কিছু কামলা, কামলা, তারা ব্ল্যাক করা শুরু করছে। আর এর মাঝখানে আমি যতটুকু বুঝতে পারলাম যে লাইন দাঁড়াই দিচ্ছে। তো 2টার মধ্যে আমি লাইনে দাঁড়া যাই, 2টা থেকে 3:10 পর্যন্ত আমার লাইনে দাঁড়া থাকতেছে। হ্যাঁ, দ্যাটস এ টেরেবল। 1 ঘন্টা 10 মিনিট আমি লাইনে দাঁড়াইছিলাম। এই কাজটা কেন করছে জানেন?
জাস্ট 2টা ফুটেজ নেওয়ার জন্য, যে বিশাল অডিয়েন্স একসাথে ওপেনিংয়ে আসতেছে। আমি ভিতরে গিয়ে দেখি কি, এই যে গেটটা খুলছে না, সে সময়কালের 2-3টা শট নিছে, যেগুলি ওরা সোশ্যাল মিডিয়াতে ছাড়েও নাই, একদম ছাড়েও নেই। যদি এই ব্লগের একটা ডিটেইল ভিডিও দেখতে চান, আনকাট যতগুলি আমি শর্ট নিয়েছি অতগুলি শর্টের যদি একটা আনকাট একটা ভিডিও দেখতে চান, সেটাও আমি চ্যানেলে পোস্ট করছি। আমার চ্যানেলে টিপ দিয়ে আপনারা দেখে আসতে পারেন, অথবা আমার ভিডিওর লিঙ্কের ভিতরে দিয়ে রাখছি ডিসক্রিপশন বক্সে, আনকাট ব্লগ অফ দিস এই নামে, একটু দেখে আসতে পারেন লিঙ্কে টিপ দিয়ে। থ্যাংক ইউ ফর ভাই। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে আমি বেসিক্যালি ডান পাশের রোটা পাইছি, স্ট্যান্ড মুস্তাকে ছিলাম। এখান থেকে স্টেজটা অর্ধেক দেখে যেতেছে। গ্র্যান্ডের ডান দিকে আর গ্র্যান্ডের বাম দিকে হইল জুয়েল, স্ট্যান্ড জুয়েল, আরেকটা হলো মুস্তাক, স্ট্যান্ড মুস্তাক। তো এই মুস্তাক ভাই একটা জঘন্য এরিয়া, একটা মানে স্টেজের খুবই বাজে একটা অ্যাঙ্গেল হয়ে যেতেছে। 2টা ডিসপ্লের ভিতরে এক ডিসপ্লে আমাদের দিকে এম করা, যেটার সামনে আবার 2টা না 4-5টা লাইট, বিশাল বড় বড় লাইট। তো পুরোপুরি ভিউ দেখা যাচ্ছে না। প্রথমে আসলো আমাদের অ্যাভয়েড রাফ আছে, সে আসছে, সে খুব ভালোই মাতাইছে। পরে আধা ঘন্টা থেকে 45 মিনিট ব্রেক নিছে। ব্রেকটা কিসে ছিল? আসরের নামাজ যখন শুরু হয় তখন বলে যে আমরা একটা ছোট্ট একটা ব্রেক নিব, এবং ব্রেকের লাস্টের দিক দিয়ে বলে প্রেয়ার ব্রেক। তো আমি অঙ্কতে গুনা বাই করতেছি যে প্রেয়ার ব্রেক মানে, ও আচ্ছা মাগরিবের কথা বলতেছে। ও শেট, মাগরিবের তো আর আধা ঘন্টা বাকি। তো মাগরিবের যখন আজান দেয়, আজান শেষে তারা আবার শুরু করে তাদের অনুষ্ঠান বা বিপিএল মিউজিক ফেস্ট। তারপর শুরু করার পর বিসিবি বস যে তাকে ডাকবে, সে তার ন্যাশনাল কারিকুলাম বইয়ে যা লেখা আছে সেটা বলে। কেন জানি আমার বিসিবির কোনো বছরই আমার পছন্দ না। দেন আমাদের যে সমন্বয়ক, এক সময়কালের বর্তমানের উপদেষ্টা, তাকে ডাকা হয়, এবং পুরো অডিয়েন্স যখন কথা যতবার বলছে যে সে তখন পুরো অডিয়েন্স বুস্ট আপ হয়েছে, একদম নাম ধরে ধরে ইয়ে করতেছিল। ছোট্ট একটা কি বলবো, একটা ছোট একটা ডকুমেন্টারির মতো বানাইছিল। সেই ডকুমেন্টারিটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর ছিল, এবং যারা নিজেদের লাইফ স্যাক্রিফাইস করছে তাদের জন্য ছিল। এরপর ঠিক তারপরে ইমিডিয়েট তারপরেই তারা বলে এক্সফারকে ডাক দিবে। তো এক্সফার আসবে, তো এক্সফারের জন্য সবাই ওয়েট করতেছে। এক্সফারের জন্য বলে তারা আর বিগত আবার 20 মিনিট নাই। তারপর আবার দেখা যেতেছে 20 মিনিট পর সুন্দর একটা টর্চ লাইট, হ্যাঁ বাংলা ভাষায় টর্চ লাইটের মতো, আমরা বাংলা তো ভাষা না, তো ইংলিশ ভাষায় টর্চ লাইটের মতো একটা জিনিস দিয়ে কে জানি আসছে, খুঁজে পাইতেছি না কে জানি আসছে। পরে দেখা গেল স্যানজয় যে ও আসছে। প্রথমে দেখাচ্ছে এক্সপায়ারে, পরে স্যানজয়ের আসছে। বুঝলাম না বিপিএল এ যারা করছে তারা কি মাথা ঢিলা আছে নাকি? আর ভাই আই এম লিটারালি সেইং, গ্র্যান্ড বা মুস্তাক বা জুয়েলের থেকে মানুষটা দেখা যায় না ভাই। মানে রাস্তায় পড়া থাকা বালির কণার মতো মনে হইতেছিল আর্টিস্ট, যেটা এত দূরে ভাই। আর বিগ স্ক্রিনগুলিতে সাদা একটা লাইট অন করে রেখেছে। বিগ স্ক্রিনগুলিতে অন্তত যেই শোটা চলতেছে সেটা একটু দেখাবে। এত দূর থেকে ভাই সবাই আমার আশপাশে আমার মতোই সব ক্যামেরা বাই করে জুম ইন করে দেখার চেষ্টা করতেছে কে আসছে এক্সপায়ারের নাম দিয়া। আর এর মাঝখানে ভাই আইসক্রিম আল্লাহরা আইসক্রিম এরকম করা শুরু করে। মানে রিকদার লাইটিং চলতেছে আর এরা আইসক্রিম ঢুকাই দেয় নাকের মাঝখানে। আইসক্রিমের দাম কত?
20 টাকার আইসক্রিম 100 টাকা, 60 টাকার আইসক্রিম 200 টাকা। সুন্দর না? অঙ্কটা সুন্দর খুব। আমি আইসক্রিমের দাম শুনে পেট ব্যথা শুরু হয়ে গেছে, আর কি খাবো। আর সেনজো যে সে ভালোই। অডিয়েন্সরা রাফার পরে উদ্বোধনী যে পারফরমেন্সটা ছিল রাফার পারফরমেন্সটা 80% মানুষই মিস করছে। এবং যখন মোটামুটি মানুষ হয়েছে তখন সেনজো শুরু করছে। তো সেনজো আইসা যখন পারফরমেন্স শেষ তখন বলছে যে সবাই সবার মোবাইলটা বাইক করা, একটু চেয়ার আপ করো। এবং সবাই সবার মোবাইলটা বাইক করা টর্চ অন করে চেয়ার আপ করছে। ওকে চেয়ার আপ করছে, মোবাইলের টর্চ অন করে হাওয়াতে ফ্লোট করছে। খুব জোশ ছিল। আমি এক হাত দিয়ে এক মোবাইল দিয়ে ফ্লোট করতেছিলাম মোবাইল, আরেক পাশ দিয়ে ভিডিও করতেছিলাম। অডিয়েন্সরা মাতালি হয়ে গেছিলো সেনজোর রিমিক্সটায়। কিন্তু এই সেনজো যে একটা মিক্স শোনাইছে, এই মিক্স শোনানোর কারণে পরে পারফরমেন্সে একটু সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে এটা আমি বলতেছি। পরে এক্সওয়ারের কথা বলে, একটা গেসিং সিনের মতো ছিল যে এক্সওয়ার আসবে নাকি আসবে না। পরে দেখা যায় এক্সওয়ার আসে। এক্সওয়ার আসার পর সেনজো স্টেজ দিয়েই ছিল এবং সেনজোয়ের সেট আপটাও ছিল। মজার কথা, সেনজোয়ের যে সেট আপে ছিল সেইটার কারণে এক্সওয়ারের কোনো সাউন্ড, ওর যে ভোকাল সাউন্ড একটু আসতেছিল না, জাস্ট সেনজোয়ের ইনস্ট্রুমেন্টাল সাউন্ড আসতেছিল। আর সেনজো যে ইকো অন করে গেছে, সেই ইকোর কারণে এক্সওয়ারের মনে হইতেছে 10টা ভার্সন পাশাপাশি রাখছে আমাদের কানের পাশে, এবং সেই 10টা ভার্সন আমাদের কানের সামনে এক্সওয়ারের ডিলে করে আসতেছে। মানে এর মাঝখানে আবার মুজা বেসিক্যালি মুজা আর এক্সওয়ার তাদের যে পুরনো গানগুলি আছে, ঝুমকা বা আরও যে গান করছে এগুলা গাইতেছে এবং এগুলো সব ইকোতে আসতেছে। এবং কাইন্ড অফ তারা লিপসিং করছে, কারণ তারা স্ক্র্যাচভাবে পুরোটা ওটা গাওয়ার চেষ্টা করে নাই, তারা ওই পুরোনো গানটার উপরে লিপসিং করার চেষ্টা করছে। তো লিপসিংয়ের মধ্যে থাকে না হ্যাঁ হ্যাঁ হু হা, জাস্ট লিপসিংয়ের ওই আওয়াজটাই আমরা শুনতে পারছি ভালো মতো। এর বাইরে ওই যে ইকো অন করছে না, ইকোর কারণে কিছু শোনাই জানি। পরে যে বিপিএল এর যে গানটা, এটারও আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট সেকশনে, এটা দেখে নিন। সেটা দিয়ে দেখাইছে। এরপর আসে আমাদের বাংলাদেশের একটা জোস একটা ব্যান্ড মাইলস। জোস একটা ওরা আসার পর সাউন্ড সিস্টেম নষ্ট বা সাউন্ড সিস্টেমের 12টা বাজে আছে। ওই সাউন্ড সিস্টেমের ভিতরেও কেন জানি ওদের গান শুই না মানুষ পুরো নস্টালজিক হয়ে গেছে। গান শুই না সব কামতাছে, ফালাইতেছে। এই পাশের পোলারা লাফায়া যদি পারে গ্যালারি ছেড়া স্টেজের জায়গা মাইলসের গান শুই না, এত মজা হয়েছে। এরপর আসে যে আমাদের 6-7টা টিম, বর্তমানে 2025 সালে 7টা টিম আছে। 8টা হওয়ার কথা ছিল, বাট বরিশাল কেন জানি লঞ্চে আসতে পারে না, এই জন্য আসে নাই। লঞ্চ মানে ফেরিতে আসতে পারে নাই। পদ্মা সেতু হয়ে গেছে, তো বরিশালের মানুষেরা লঞ্চে আসতে অভ্যস্ত, লঞ্চ না পাওয়ার কারণে আসে নাই। তো আই থিঙ্ক ইউ গট দ্য জোক। তো তারা আসে এবং তারা যখন আসে তখন স্টেজের যে ব্লুম লাইটগুলি ওগুলি দেখায়। অনেকে ভাবছে যে সাকিব খান আসবে, আসে নাই। একটা ছোট্ট কার্টুনিক গ্রাফিকির মতো বানানোর চেষ্টা করছে বিপিএল এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গ্রাফিকিগুলি এগুলোর ফুটায়া। এখানে আমরা যে মুগ্ধ, বাংলাদেশের স্কাউটেড মুগ্ধ, তাকে দেখছি। রংপুরের আবু সাইদকে দেখছি, সম্ভবত রংপুরে, তো আবু সাইদের দেখছি। এর বাইরেও ক্রিকেটের কিছু জিনিসপত্রের সাথে গ্রাফিকির
কিছুটা মিলবন্ধন রেখে কিছুটা একটা লোডিং স্ক্রিনের মতো বানাইছে। তো সেই লোডিং স্ক্রিন দেখেছে। এরপর ডিরেক্টলি তারা বলছে একটা সারপ্রাইজ আছে এবং সামনের রোয়ের অডিয়েন্সরা বলছে কিছুটা পিছন দিকে চলে যান। তখন আমি বুঝতে পারি যে একটা ফায়ারওয়ার্ক হওয়ার কথা। তো সেই ফায়ারওয়ার্ক হয়েছে, খুবই জোস ফায়ারওয়ার্ক। মানুষ এক্সপেক্ট করছিল যে এত ভালো ফায়ারওয়ার্ক হবে, কিন্তু বেশি না। ওই 3টা ফাটার পর কেন জানি ট্রেনের মতো খুবই গ্যাপ দিয়ে 3টা ফাটে, আবার নাই, একদম হাওয়া নাই, তারপর আবার ফাটে। এই যে ডিসপ্লে চলে যায়, এই ডিসপ্লে গেছিল একদম কোনো 4x ছিল না, 3x ছিল না, জাস্ট 2 সেকেন্ডের জন্য ডিসপ্লেটা চলে গেছিল। এই যে ডিসপ্লেটা চলে গেছে, জাস্ট এই জিনিসটা পুরা অনুষ্ঠানের মধ্যে এইটা ছিল ডিসপ্লে এরর। আর স্যানজো যখন ছিল তখনকার সময়ের যে তার ইনস্ট্রুমেন্টের কারণে যে ইকোটা হয়েছিল, সেই ইকোটার কারণে মানুষের ভোকাল শোনা যায় নাই। এরপর আসে প্রায় 1 ঘন্টা 10 মিনিট স্টেজ তৈরি করার পর 1 ঘন্টা 10 মিনিট তারা ব্রেক নিছে। 1 ঘন্টা 10 মিনিট তারা সবকিছু কালো করে বসে রাখছে। আমি এর মাঝখানে যে কতবার নিচতলা 2 তলা যা আছে সব ঘুরে আসছি, কিন্তু ফিল্ডের অ্যাক্সেস ছিল না, ফিল্ডে যাইনি। জাস্ট গ্যালারিতে ঘুরে আসা, আবার সিটে এসে বসছি। দেন আসে আমাদের পাকিস্তানি শিল্পী এবং তার টিম, তার ছেলে এবং তার যে টিমের গ্রুপ, তারা আসে। প্রথমে শুরু করে ফ্লুইড যে ইনস্ট্রুমেন্টটা, বাঁশি দিয়ে, এই বাঁশি দিয়ে তারা শুরু করে। দেন আস্তে আস্তে রাহাত ফাতে আলী খানের দিকে আস্তে করে যে লাইটটা সেটা যায়, সেও শুরু করে। এই অনুষ্ঠানটার যত আনকাট ভিডিও আছে, দেখতে চাইলে আমার নিচের ডিসক্রিপশন বক্সে টিপ দিয়ে দেখতে পারেন। এই অনুষ্ঠানের ফুল লাইভ স্ট্রিমটা আমার কাছে আছে, সেটা আনকাট অবস্থায় দেখতে চাইলে নিচে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। এটা আনকাট ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে আছে। আনকাট আলাদা, যেটা আমি নিজে আলাদা রেকর্ড করছি ওটা আলাদা, এবং বিপিএলের ইভেন্টের লাইভ স্ট্রিমিং যেটা হয়েছিল সেটা আলাদা আছে। সেগুলি আলাদাভাবে আমি ভিডিও সংগ্রহ করেছি, আপলোড করেছি অন্য চ্যানেলে, সেগুলো দেখে আসতে পারেন। আর রাহাত ফাতে আলী খান যে এত জোশভাবে করে, আমি কিছু দেখাই, একটা গান গায় আর অডিয়েন্স লাভ দিয়ে ওঠে। আর সে যখন একটা মেলোডির ওপর উঠতেছে, অডিয়েন্সরা বোঝার চেষ্টা করে যে কোনটা শুরু করছে। তার আফরিন এটা যখন গাইছে, পিছন থেকে যে একটা চেয়ার আপ আসছে, তখন আমি নিজেও রেকর্ড করিনি, আমি রেকর্ড করা বন্ধ করে রেখে গেছি। হ্যাঁ, কিছু রেকর্ড আমি সংগ্রহ করছি আমার পাশের জন থেকে, ও হয়তো বা রেকর্ড করছে, তো সেগুলি আমি আনকাটে দিব। ওই আনকাট ভিডিও অবশ্যই কিন্তু লিঙ্ক কিনতে বিলো, ওগুলি আমি ইউটিউবে ঢালবো, হয়তো বা এই চ্যানেলে না, হয়তো বা কোনো অন্য এক চ্যানেলে, আমারই চ্যানেলে। আর লাইভ আমি সংগ্রহ করছি অন্য একটা চ্যানেল, এটা লাইভ রেকর্ড করে রাখছিল, তারা দিবে, ওটাও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটা চেক আউট করে আসতে পারেন। হিউজ রেসপেক্ট বিপিএল, বিসিবি তাদেরকে, যে একটা সাকসেসফুল বিপিএল অনুষ্ঠান বলা যেতে পারে 90% সাকসেসফুল, 90% সাকসেসফুল, বিকজ 10% যখন ওই স্যানজয় তার ইকোটা করে, তখন ইকোটা ঠিক করা উচিত ছিল, না হলে এই যে যারা গ্যালারি অডিয়েন্স ছিল তারা শুনে নেই। আমি যখন গোল্ড জোনে যারা আছে একদম স্টেজের সামনে বা প্ল্যাটিনাম জোনে যারা ছিল, তাদের থেকেও জিজ্ঞেস করছি যে তারা কি শুনছে। তখন আমি মনে করছিলাম যে তারা অন্তত ভালোটা শুনছে, তারাও ইকো শুনছে, তারাও ইকোর কারণে কিছু বুঝে নেই। এটা হয়তো বা একটু বিসিবির খেয়াল করা উচিত ছিল, বা বিসিবির ম্যানেজমেন্টের।
আমি এবং কিছু সচেতন ভিউয়ার তারা বিসিবির ভলেন্টিয়ার, বিসিবির স্টাফদেরকে বলছে, তারা এসে সুন্দর মতো অডিয়েন্স কতটুকু বসছে, অডিয়েন্স কতটুকু বসে না, এগুলো দেখে চলে গেছে। তারা কোনো ধরনের কমপ্লেন করেনি। যখন অডিয়েন্স ভুয়া 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 চিল্লাইছে, তখন এখান থেকে পুলিশ ওকে ওয়াকিটকিতে জিজ্ঞেস করছে যে এখানে ভুয়া ভুয়া কেন জিজ্ঞেস করছে। দেন পুলিশ ইনফর্ম করছে যে স্যার এখানে সাউন্ডে কোনো সমস্যা হইতেছে। পরে এসে স্পিকার চেক করে দেখে যে ইকো হইতেছে সাউন্ডে। ব্যাক স্টেজ থেকে তারা ইকো হইতেছে এটা বুঝতেছে না, হয়তো বা ব্যাক স্টেজে সমস্যা হইতেই পারে। এটা আর কত বছর, প্রায় কয়েক বছর তো হয়ে গেল। বিসিবির তো যুগ যুগ ধরে খালি ঠিকই হইতেছে। সরকার ঠিক হয়ে যায় কিন্তু মানে সরকার চেঞ্জ হয়ে যায়, কিন্তু বিসিবির যে রগ এটা সোজা হয় না, ঠিক হয় না। জানি না কবে ঠিক হবে। থ্যাঙ্কস টু মাই ড্যাড, যা আমার বাবা, যে আমাকে রাত 10:30 বাজে আমাকে পিক আপ করতে আসে। এটা সেই মিরপুর 10 স্টেশনের পাশের যে ওভারব্রিজটা, যেটার মধ্যে আগুন ধরাই দিছিল এবং একটা ড্রামাট্রিক একটা ফুটেজ, হয়তো বা আমি ওইটা কপিরাইটের জন্য দেখাইতে পারবো না, মিরপুরের লাগছিল ড্রামাটিক একটা ফুটেজ। পরে মেবি গার্ডারগুলির একটু ঘষা মাজা ঠিকও করা হয়েছিল, ওই সেই ফুটেজ আমি দেখাইতে পারবো না এটা অবশ্য। সেই ড্রামাটিক আগুন ধরার ফুটেজটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটা ফুটেজ ছিল। এবং এইখানে আমার বাপ প্রায় 40-50 টানতেছে ফুল খালি রাস্তায়। থ্যাংক ইউ টু মাই ড্যাড, যে আমার নিয়ে আসছে আমার বাবা সুন্দরভাবে। এবং যে স্ক্রিনে যে ফুটেজটা দেখতেছেন, সেই ফুটেজটা আমি কয় মিনিট, প্রায় 4-5-6 মিনিটের একটা ফুটেজ। এটা আমি আমার বাবার যে হেলমেটের উপর কন্টিনিউয়াস রেখে করছি। এই ফুটেজটা করা মাত্রই আমার ক্যামেরা ডেড, এবং ফুটেজটা এমন সময় ডেড হয়েছে, একদম ফুটেজটা চলতেছে এই সময় ক্যামেরা বন্ধ হয়ে যায় একদম। এত পরিমাণে ক্যামেরাতে প্রেশার খেয়েছে, এত ক্যামেরার ফুটেজ হয়েছে। প্রায় আমার রেকর্ড আছে প্রায় কয়েক ঘন্টার, 3-4 ঘন্টার ফুটেজ রেকর্ড আছে। সেটার মধ্যে বেস্ট কম্পাইলাইজেশন করে, বেস্ট কাট করে, বেস্ট যে ফুটেজগুলি আছে, অনেক ফুটেজ আছে ব্লারি, ওগুলি দিব না, ভালো ভালো ফুটেজ আমি বের করে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেন ভাই। এই ভিডিওটা করতে ভাই টাকাও খরচ হয়েছে, অনেক এফোর্ট করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ এনজয় দিস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট যা মন চায় করেন। আর আনকাট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। বাই।